গণ অভ্যুত্থানে শহীদ ৮৫৮ জন, আহত ১১,৫০০, খসড়ার তালিকা প্রকাশ। নির্বাচন শেষে নিজের কাজে ফিরতে চান ডক্টর ইউনূস, নতুন বাংলাদেশ গড়বে তরুণরা, ঠাঁই নেই জঙ্গিবাদের। সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা নয়, বলছে বিএনপি ও সমমনার দলগুলো। আসছে নতুন রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা যুক্ত হলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে প্রশ্ন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। জুলাই আগস্টে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। এ তালিকায় ৮৫৮ জন শহীদের নাম এবং আহতদের তালিকায় ১১,৫৫১ জনের নাম প্রকাশ করা হয়েছে। তালিকা দুটি ২৩ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মাহতাব মিনহাজের রিপোর্ট। জুলাই আগস্টের টানা ৩৬ দিনের ছাত্র জনতার আন্দোলনে পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। এ আন্দোলনে বহু হতাহতের পাশাপাশি নিহত হয় অনেকে। শনিবার প্রথমবারের মতো সেই আহত নিহতদের প্রাথমিক তালিকা প্রকাশ করে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। তালিকায় ৮৫৮ জন শহীদ এবং ১১,৫৫১ জন আহতের নাম প্রকাশ করা হয়। শনিবার বিশেষ সেলের প্রধান খন্দকার জহিরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে তালিকার কথা জানানো হয়। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। আরও বলা হয়, প্রথম ধাপের খসড়া তালিকা দুটি আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য। শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তর ৬৪ জেলায় কাজ করছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এছাড়াও এই তালিকার বিষয়ে কারো কোনো মতামত বা পরামর্শ থাকলে ২৩ ডিসেম্বরের মধ্যে সেলের ইমেইলে জানানোর অনুরোধ করা হয়। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ডক্টর ইউনূস। ২০২৪ সালে বর্ষসেরা হিসাবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে দ্য ইকোনমিস্ট। আর এ নিয়ে প্রতিক্রিয়া জানতেই প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নেয় এই ব্রিটিশ সাময়িকী। আফসানা লীলার ডেস্ক রিপোর্ট। ১৫ বছরের স্বৈরাচার সরকারের পতন হওয়ায় সম্প্রতি ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেয় ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় নির্বাচন আয়োজনের পর ইউনূস কি করবেন। এর জবাবে প্রধান উপদেষ্টা অভিযোগের সুরে বলেন, তার চাকরি কেড়ে নিয়ে জোর করে দেশে আনা হয়েছে। তিনি তার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হবেন। বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা ধর্ম নিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। বাংলাদেশে কোনো জঙ্গিবাদ আর মাথাচাড়া দেবে না বলে জানান তিনি আরও বলেন, তরুণ তরুণীদের এখনই উচিত নিজেদের স্বপ্ন পূরণে সুযোগ কাজে লাগানো। আন্তর্জাতিক এই গণমাধ্যম প্রতিবেদনে জানায়, শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অস্থায়ী সরকার রয়েছে, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বিএনপির এক দফা দাবির একটি অংশ পূরণ হলেও যতদিন জনগণের ভোটে অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলের নেতাদের দাবি, সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা রাজনৈতিক দলগুলো মানবে না বলেও জানান তারা। বিস্তারিত মাহিলা ইসলামী রিপোর্টে।
সমসাময়িক রাজনীতি, আগামী নির্বাচন ও পঞ্চদশ সংশোধনী সহ দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসে লিয়াজো কমিটি। বৈঠক শেষে 12 দলীয় জোটের নেতারা জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যের মতো আগামীতেও বিএনপির সঙ্গে কিভাবে কাজ করবে জোট তা নিয়ে আলোচনা হয়েছে। ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই। বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে নিয়ে অতীতের ন্যায় আমাদের কর্মসূচি আপনাদের সামনে খুব শিগগিরই ঘোষণা করব। একই ইস্যুতে পরে বিএনপির লিয়াজো কমিটির সাথে বৈঠকে বসে সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলো। সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা মানা হবে না বলেও জানান তারা। যে নির্বাচনের কথা ডিক্লেয়ার করেছেন চিফ অ্যাডভাইজার সাহেব 2025 ডিসেম্বর এবং 2026 প্রথম অর্ধে, ইতিমধ্যে আপনারা জেনেছেন তার প্রেস সচিব বলেছে 30 জুন, যেটা সঠিক না। আমরা চাই সুনির্দিষ্টভাবে নির্বাচনের ডেট তারিখ দিতে হবে। দলগুলোর সাথে বৈঠক শেষে লিয়াজো কমিটির প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে, নির্বিঘ্নে, শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবেন। পরবর্তীতে লিয়াজো কমিটির আরও বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে। প্রায় 16 বছর ধরে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা যুক্ত করতে আসছে নতুন রাজনৈতিক দল। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ধরবেন এই দলের হাল। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা প্রতিনিধিরা নতুন দলে যুক্ত হলে ভোট সুষ্ঠু হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। মানিক শিকদারের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের উৎপত্তি, এর ধারাবাহিকতায় এক দফা দাবি ছাত্র জনতার গণ অভ্যুত্থান। একটানা 15 বছর ক্ষমতায় থাকার পর 5 আগস্ট পতন হয় দেশের প্রাচীনতম দল আওয়ামী লীগ সরকারের। সরকার পতনের 3 দিনের মধ্যে ডক্টর ইউনূসকে প্রধান করে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন 3 ছাত্রনেতা। আন্দোলনের সাফল্যের পর থেকেই রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়ে আসছিলেন ছাত্র সমন্বয়করা। নতুন রাজনৈতিক এ দলের সম্ভাব্য নাম হতে পারে জনশক্তি। নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত তাদের একদম মনের ভিতর থেকে একটি প্রত্যাশা। দলকে স্বাগত জানালেও আগামী নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। যে জনগণের আন্দোলনের আউটকাম হিসেবে সরকারটি এখন দায়িত্ব পালন করছেন, এরা যদি কোনো দিকে ঝুলে পড়েন অথবা অন্য কারো রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের টুল হিসেবে তারা কাজ করবেন, সেটা আমরা চাইবো না। তাহলে তো যদি এরকম কিছু হয়, নিঃসন্দেহে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্রটা তো বদলে যাবে। অন্তর্বর্তী সরকারের ছত্রছায়ায় সংস্কারের নামে দল গঠন করে পৃষ্ঠপোষকতা করা হলে বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিট নষ্ট হবে বলে মনে করছেন রাজনীতিবিদরা। এই গণঅভ্যুত্থানের স্পিরিটটার সাথে এটা খুবই সাংঘর্ষিক। যদি বর্তমান সরকার যদি আপনার কোনো রাজনৈতিক চরিত্রের রং ধারণ করে, অথবা এদের মধ্যে কেউ ক্ষমতায় থেকে অথবা ক্ষমতার সহযোগিতা নিয়ে কোনো রাজনৈতিক দল গঠন করার বিষয়টা বিএনপি ইতিবাচকভাবে দেখছে না। তুখোর ছাত্রনেতারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হলে দেশ ও জনগণের মঙ্গল হবে বলে মনে করছেন অভিজ্ঞ এই রাজনীতিবিদ। এই অন্তর্বর্তী সরকার গঠনে ছাত্রদের একটা ব্যাপক ভূমিকা ছিল। তাদের 2জন প্রতিনিধিও সেখানে আছে। সেই 2জন প্রতিনিধি প্রত্যক্ষভাবে এই দলে অংশগ্রহণ করবে কিনা এটা আমরা এখনো জানতে পারছি না। আমরা প্রতিদিন থেকে অনুভব করছিলাম একটা রাজনৈতিক দল ছাত্ররা করবে। খুব ভালো হতো ছাত্ররা যদি বিভিন্ন দলে তাদের আদর্শ অনুযায়ী চলে যেত এবং বিভিন্ন দল তাদেরকে বড় পদে দিয়ে নমিনেশন দিয়ে সামনে এমপি বানাতো, তাহলে প্রত্যেকটি দল ছাত্রদের দ্বারা রিফর্ম হতো। তবে আনুষ্ঠানিক ঘোষণার পর পরিষ্কার হবে কোন পথে যাবে আগামীর রাজনীতি। 71-এর পরে বা 90-এর পরে এই প্রথম একটা আন্দোলনে এত জনপ্রিয় ছাত্রনেতা তৈরি হয়েছে। তাদেরকে ধরে রাখাও জনপ্রিয় রাখাও আমাদের দায়িত্ব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আর থাকবে। রাখাইনে আরও বিপাকে মিয়ানমারের জান্তা বাহিনী, গুরুত্বপূর্ণ সেনা সদর দখলে নিল আরাকান আর্মি। আবার আমন্ত্রণ 21 সংবাদে। 918টি ভোট পেয়ে
নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন 3 বারের সভাপতি এম সোলাইমান। প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রশিদ জুয়েল পেয়েছেন 671টি ভোট। এর আগে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের তথ্যে ডেস্ক রিপোর্ট। ভোট গণনা শেষে রাত 12:30টায় ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে ক্লাবের 3 বারের সভাপতি এম সুলাইমান 918টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রশিদ জুয়েল পেয়েছেন 671 ভোট। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে জয়ী হয়েছেন মারুফ আহমেদ বাবু, তিনি পেয়েছেন 950টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইকবাল হাবিব পেয়েছেন 642টি ভোট। এর আগে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আনিসুল ইসলাম সানি। নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। নির্বাচনে মোট ভোটার 2260 জন, পুরুষ ভোটার 1512 জন এবং নারী 748 জন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতির সঠিক তথ্য দেওয়ার কারণে নিত্যপণ্যের দাম বেশি মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর অর্থনীতিবিদরা বলছেন অর্থনীতির চাকা সচল রাখা সহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের জন্য চ্যালেঞ্জ। তৌহিদুর রহমানের রিপোর্ট। মূল্যস্ফীতির লাগাম টানতে সুদের হার বাড়ানো সহ নানা ব্যবস্থা নেওয়ার পরও বাজারে এর সুফল মিলছে না, উল্টো আরও বাড়ছে। গেল মাসে মূল্যস্ফীতি 11.38% ছাড়িয়েছে। আর্থিক খাত গবেষণাধর্মী গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মূল্যস্ফীতির বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন অর্থ উপদেষ্টা। ভেতরে গিয়ে যা দেখছি সেটা ডেপুটি গভর্নর এখানে আছেন, অর্থ সচিব আছেন, আর আমি তো হরহামেশা টের পাচ্ছি কী ছিল ভেতরে 15 বছরে। ইনফ্লেশন বেশি দেখছো, অন্য সমুদ্রদেরকে 9 করে দেওয়া হতো, 8 করে দেওয়া হতো, আমরা 11-12 যাই আছে। সো আমি ওই প্ল্যানিং মিনিস্ট্রির বলতে আমার কাছে যা আসছে হুবহু তাই পাবলিশ করতে বলেছি। পুঁজিবাজারের দরপতনে রেগুলেটরদের দায় আছে মন্তব্য করে আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে সংস্কার কাজ চলছে বলেও জানান অর্থ উপদেষ্টা। জেড ক্যাটাগরি শেয়ার যদি বিক্রি হয়, যার অস্তিত্ব নাই, মহানন্দে শেয়ার কিনছেন, এই প্রিজামটিভ ভ্যালু মানে নিয়ে কিনলাম ওই কাগজ, কদিন পরে কাগজটা আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার কারণে সামষ্টিক অর্থনীতি কিছুটা ভালো হলেও এখনও রয়ে গেছে চ্যালেঞ্জ। মূল্যস্ফীতির বিষয়টাও মোকাবেলা করতে হলে আমরা যেটা বলতে পারি অলিগার্কিক মার্কেট পাওয়ার, এই অলিগার্কিক মার্কেট পাওয়ার কিন্তু গত 15 বছরের যে শাসনকালে এটা একটা অন্য স্তরে চলে গেছিল। অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সহ বিশিষ্ট জনরা অংশ নেন এই অনুষ্ঠানে। এই উদ্যোগটা অত্যন্ত ভালো উদ্যোগ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। অবসরে না গেলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচনায় থাকবেন সাকিব তামিম। বোর্ড সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এশিয়া কাপ জয়ী যুবদলের প্রত্যেককে 3 লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাকিব আসলে এখন বলবে যে কি বিপিএল খেলবে, ওর অবস্থাটা এখন আমার থেকে কিছু বলতে পারবো না, আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টররা মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে ওই প্লেয়ারের সাথে পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার। আন্ডার-19 যে এশিয়া কাপ যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে, ওদেরকে প্রত্যেক প্লেয়ার অফিসিয়াল যারা আছে পুরো ফুল স্কোয়াডকে পার পার্সন 3 লাখ টাকা করে আমরা প্রাইজ মানি অ্যানাউন্স করেছি। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গণ অভ্যুত্থানে শহীদ 858 জন, আহত 11,500, খসড়ার তালিকা প্রকাশ। নির্বাচন শেষে নিজের কাজে ফিরতে চান ডক্টর ইউনূস, নতুন বাংলাদেশ গড়বে তরুণরা, ঠাঁই নেই জঙ্গিবাদের। সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা নয়, বলছে বিএনপি ও সমমনা দলগুলো।
আসছে নতুন রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা যুক্ত হলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে প্রশ্ন। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।